আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন। শিক্ষার্থীদের উচ্ছ্বাস। নতুন ভিসি রাবির অধ্যাপক ডক্টর তৌফিক আলম। মানুষকে জিম্মি করে সংস্কার কাজ দীর্ঘায়িত করার চেষ্টা না মানার হুঁশিয়ারি বিএনপি নেতাদের। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে করিডোর নিয়ে সবাইকে অন্ধকারে রাখার অভিযোগ। ৭১কে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ নেই বললেন এনসিপি নেতা নাসির উদ্দিন। আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি জুলাই ঐক্যের। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। টানা ২৯ দিনের আন্দোলনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শারমিনকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে উপ উপাচার্য এবং ট্রেজারারকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে আনন্দ উল্লাস করেন আন্দোলনরত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। নতুন উপাচার্য নিয়োগের আগে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলমকে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে। বিস্তারিত সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব রিপোর্টে। বাঁধ ভাঙা উল্লাস শিক্ষার্থীদের, উল্লাসে মেতেছেন শিক্ষকরাও। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শারমিনের অপসারণের দাবি পূরণ হয় মঙ্গলবার রাত 9:45 আনন্দে মাতেন আন্দোলনকারীরা। বিতরণ করা হয় মিষ্টিও। বরিশাল বিশ্ববিদ্যালয় এই স্বৈরাচারী বিসি প্রত্যাহারের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা আজকে এনজয় করছে। ভিসি পতনের মাধ্যমে আমাদের গণতন্ত্র আবার মুক্তি পেয়েছে। আমরা আশা করি এর পরবর্তীতে যে উপাচার্য হিসেবে আসবেন, শিক্ষার্থীদের যে প্রত্যাশা গণতান্ত্রিক এবং শিক্ষার্থী বান্ধব উপাচার্য হিসেবে উনি ওনার ডিউটিটা পালন করবেন। বিভিন্ন সময় বিভিন্ন দাবি নিয়ে শিক্ষার্থীরা গেলেও সেগুলো পূরণ হয়নি। এবার প্রত্যাশা থাকবে যে উন্নয়নমূলক বিভিন্ন কাজ করে তিনি আমাদের শিক্ষার্থী বান্ধবতার পরিচয়। আজকে আমাদের ঈদের দিনের মতো ঈদ মোবারক সবাইকে। টানা 29 দিনের আন্দোলনের মুখে অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয় উপাচার্যকে অপসারণের পাশাপাশি উপ উপাচার্য গোলাম রাব্বানী এবং ট্রেজারার মামুনুর রশিদকেও সরিয়ে নেওয়া হয়েছে। নতুন উপাচার্য নিয়োগের আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। শিক্ষার্থীদের উপরে যে ভিসি পীড়ন করবে সে থাকতে পারবে না, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস তাই বলে। এই পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন যে আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রদের বাঁধ ভাঙা উল্লাস এবং তারা সেই উল্লাস উদযাপন করছে। নতুন ভাইস চ্যান্সেলর যিনি আসবেন তিনি এখানে সবাইকে নিয়ে এই বিশ্ববিদ্যালয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে যোগদান করে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন, অনিয়ম, দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে সুচিতা শারমিনের বিরুদ্ধে। করেন শিক্ষার্থীদের নামে মামলা প্রত্যাহার সহ নানা দাবিতে প্রায় 1 মাস আন্দোলন চালিয়ে আসছিল শিক্ষার্থীরা, যাতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদেরও একাংশ একাত্মতা প্রকাশ করে। অপূর্ব, সময় সংবাদ, বরিশাল। অন্য প্রসঙ্গ, দেশের মানুষকে জিম্মি করে একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষায় সংস্কার দীর্ঘায়িত করা হচ্ছে অভিযোগ করে বিএনপি নেতা আমির খসরু বলেছেন, নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। আরেক নেতা হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, জনগণকে অন্ধকারে রেখে মানবিক করিডোর হতে পারে না। বলেন, সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচন। মানবিক করিডোর দেওয়ার নামে দেশের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ছে বলে মন্তব্য করেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। রাখাইনে মানবিক সহায়তা পৌঁছাতে বাংলাদেশ থেকে করিডোর দেয়া না দেয়া নিয়ে আলোচনায় সরব দেশের প্রায় সব রাজনৈতিক দল। এছাড়া সংস্কার প্রশ্নে ধীরগতি নিয়েও আছে মিশ্র প্রতিক্রিয়া। দিন দিন জোরালো হচ্ছে দ্রুত নির্বাচনী রোডম্যাপের দাবি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বীর মুক্তিযোদ্ধা দেশবরেণ্য চিকিৎসক প্রয়াত জাফরুল্লাহ চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল ডক্টর ইউনূসের সরকারের। মানবিক করিডোরের নাম করে একটা সামরিক করিডোর দেওয়ার ব্যাপারে অফিসিয়ালি সরকার অস্বীকার করলেও
নানা ধরনের তৎপরতা এখনো অব্যাহত আছে। এই 9 মাসে একটা উদাহরণ যে বিচার বিভাগের এই সংস্কার হয়েছে, পুলিশের এই সংস্কার হয়েছে, কিংবা আইন বিভাগে এই সংস্কার হয়েছে, নির্বাচনের জন্য এই সংস্কার হয়েছে, যেটা উল্লেখ করবার মতো। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কারো স্বার্থ রক্ষায় সরকারের নামে নির্বাচন পেছানো হলে জনগণ তার জবাব দেবে। এখন যারা বড় বড় কথা বলছে এর বেশিরভাগ লোককে চেহারা দেখিনি আমরা আন্দোলন সংগ্রামে, এখন গর্ত থেকে বেরিয়ে আসছে। এখন তারা আমাদেরকে সংস্কারের দিচ্ছে, কি বলে, তালিম দিচ্ছে। আপনি যে দেশের মানুষকে জিম্মি করে একটা গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য আপনি সংস্কারের কথা বলবেন, আপনি জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন জনগণকে বাইরে রেখে, সেটা তো বাংলাদেশে আর হবে না। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দেশের চলমান সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচন। আমাদের দল থেকে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে বারবার বলা হয়েছে যে একটা নির্বাচন দেন, আমরা যাতে করে বাংলাদেশের জনগণের দাবি সমূহ তুলে ধরতে পারি। তাদের কাছ থেকে যে বলিষ্ঠ ভূমিকা আমরা আশা করি, এখন পর্যন্ত অতটা পাইনি। গত 9 মাসে সংস্কার ও নির্বাচন নিয়ে সরকারের ধীরগতি এবং কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। বৈষম্য করা হচ্ছে যে এখানে। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ৭১কে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার দুপুরে সংগঠনটির যুব শাখার আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এদিকে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জুলাই ঐক্য। আগামী শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির যুব শাখা জাতীয় যুব শক্তি। এই উপলক্ষে বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। জাতীয় যুব শক্তি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ৭১কে অস্বীকার করে দেশে রাজনীতির কোনো সুযোগ নেই। জাতীয় নাগরিক পার্টি জাতীয় সংঘ নিয়ে যদি কেউ কম্প্রোমাইজ করতে চায় অথবা অবমাননা করে, সে বিষয়ে ধিক্কার জানাচ্ছে। ৭১কে আসলে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ নাই। ৭১ আমাদের ভিত্তিমূল, আমরা ২৪-এ সেটা রিক্লেইম করেছি এবং এই ভিত্তিমূল আমাদের থাকতে হবে। যদি কোনো গোষ্ঠী, কোনো পক্ষ ৭১কে বাইপাস করে রাজনীতি করতে চায়, এটা তাদের রাজনীতিটা বুমেরাং হবে। ১ নাম্বার। একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন করে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি জানায় জুলাই ঐক্য। দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করে আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। বিগত ১৫.৫ বছরের দুঃশাসনের মূল সহযাত্রী হিসেবে কাজ করেছে ১৪ দল এবং জাতীয় পার্টি। এই রাজনৈতিক শক্তিগুলোর দায় মুক্তি কোনোভাবেই পেতে পারে না। এদিন জুলাইয়ে আহত ও শহীদ পরিবারের পূর্ণাঙ্গ পুনর্বাসনের রোড ম্যাপ প্রকাশের দাবি জানিয়েছে ওয়ারিয়ার্স অব জুলাই সংগঠন। শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সামনে সংবাদ সম্মেলনে বিভিন্ন দাবি তুলে ধরে সংগঠনটি। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। বড় সংস্কারে হাত দিলে বিলম্বিত হবে আগামী জাতীয় নির্বাচন, তাই প্রয়োজনীয় সংস্কারে জোর দিয়েছে সিপিবি। আর জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা নির্ধারণ এবং গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন করাই তাদের লক্ষ্য। ৩২তম দল হিসেবে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। মঙ্গলবার সকালে জাতীয় সংসদের এলডি হলে শুরু হয় এই বৈঠক। অংশ নেন সিপিবির ১১ সদস্যের প্রতিনিধি দল। শুরুতেই কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা নির্ধারণ এবং গণ অভ্যুত্থানের পর কাঠামোগত পরিবর্তন করাই ঐকমত্য কমিশনের লক্ষ্য। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ, ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা কিরকম হবে তার একটা ধারণা পেতে পারি, তার একটা অগ্রযাত্রার পথ চিহ্নিত করতে পারি। এখন এই কাঠামোগত পরিবর্তনের জায়গাগুলোকে আরো সুনির্দিষ্ট করা এবং সেগুলি বাস্তবায়নের পথ খুঁজে বের করাটাই হচ্ছে আমাদের কাজ। ৪ ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সিপিবি নেতারা বলেন, সরকারকে এখন প্রয়োজনীয় সংস্কার করতে হবে। বড় ধরনের সংস্কারে হাত দিলে বিলম্বিত হবে আগামী জাতীয় নির্বাচন। পাশাপাশি সংবিধান পুনর্লিখন নয়, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, এই ৪ নীতি অক্ষুণ্ণ রেখে সংবিধান সংস্কারের দাবি দলটির। যে প্রস্তাবগুলো আমরা ঐক্যমত্য হব, সেইটা যাতে নির্বাচিত সংসদ সেইটা সম্পন্ন করতে পারে, সেই কাজটা
করতে হবে, এটা মনে রেখেই আমাদের আলোচনা করতে হবে। রাষ্ট্র ব্যবস্থা যেটা আছে লুটেরাদের রাষ্ট্র, সেই রাষ্ট্রটাকে ভেঙে আমরা ব্যবস্থার পরিবর্তন করতে চাই। সেজন্য আমরা মৌলিক সংস্কারের পক্ষে, রাষ্ট্রের স্ট্যাটাসকো মেনটেন করার জন্য, আবার এই রাষ্ট্রটাকে আবার 47-এ ফেরে নেওয়ার জন্য যে সংবিধানের সংস্কারের কথাগুলো আসতেছে, ওই জায়গায় সিপিবি আমরা এটার ঘোরতর বিরুদ্ধে। এখনই গণপরিষদ নির্বাচনের প্রয়োজন নেই বলেও মনে করেন সিপিবি নেতারা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। জামায়াতের নিবন্ধন মামলার শুনানিতে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আলোচনা। এটি কোনো দল প্রতীক হিসেবে ব্যবহার করতে পারবে না। সুপ্রিম কোর্টের ফুল কোর্টের এমন সিদ্ধান্ত থাকায় জামায়াত তা ফিরে পেতে পারে কিনা এ নিয়ে প্রশ্ন উঠেছে। ইসির আইনজীবী বলছেন তাদের তালিকায় এখন দাঁড়িপাল্লা প্রতীক নেই। আর জামায়াতের আইনজীবীর দাবি, সুপ্রিম কোর্টের প্রশাসনিক সিদ্ধান্ত থাকলেও এ প্রতীক পেতে কোনো বাধা নেই। দলটির নিবন্ধন ও প্রতীক নিয়ে ফের শুনানি হবে বুধবার। দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে সর্বোচ্চ আদালতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়ে আইনি যুক্তিতে এগিয়ে থাকলেও দাড়িপাল্লা প্রতীক পাওয়া নিয়ে দেখা দিয়েছে আইনি জটিলতা। দাড়িপাল্লা প্রতীক নিয়ে টানাপোড়েনের শুরুটা হয় 2016 সালে। নিজস্ব প্রতীক হওয়ায় দাড়িপাল্লাকে কোনো রাজনৈতিক দল বা সংগঠন প্রতীক হিসেবে ব্যবহার করতে পারবে না বলে সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। সে সময় ফুল কোর্টের এই সিদ্ধান্ত পাঠানো হয় ইসিতে। এরপর প্রতীকের তালিকা থেকে দাড়িপাল্লা বাদ দেয় ইসি। ইসির আইনজীবী আদালতকে জানিয়েছেন নিবন্ধন বিষয়ে রায়ের অপেক্ষায় তারা। তবে দাড়িপাল্লা প্রতীক এখন আর ইসির তালিকায় নেই। আমাদের পজিশন সেম, যে আমরা স্ক্রুটিনি করছিলাম জামাত ইসলামের কনস্টিটিউশন, সেই অবস্থায় হাইকোর্ট ইন্টারফেয়ার করাকে আমরা ফার্দার প্রসিড করতে পারিনি। এখন আমরা অ্যাপিল ডিভিশনের জাজমেন্ট অপেক্ষা করছি। অ্যাপিল ডিভিশন থেকে জাজমেন্ট হবে, আমরা সেটাই কমপ্লাই করব। দীর্ঘদিনের প্রতীক দাড়িপাল্লা ছাড় দিতে নারাজ জামায়াত। দলটির আইনজীবী বলছেন, যেহেতু দাড়িপাল্লা নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত প্রশাসনিক, এটি কোনো রায় নয়, সেহেতু এ প্রতীক ব্যবহার করতে কোনো বাধা নেই। ইলেকশন কমিশনের সামনে বিবেচনাধীন কোনো বিষয় আদালত এইভাবে ক্যান্সেল করতে পারে না। এটিকে ইংরেজিতে বলে প্রি ম্যাচিওর। আর সেকেন্ড কথা হলো, যারাই রিট পিটিশন দায়ের করেছিলেন তাদের কোনো লোকাস স্ট্যান্ডাই নাই। তারা নিজেরাই পক্ষ দোষে দুষ্ট, তারা নিজেরাই ইল মোটিভ নিয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই মামলা দায়ের করেছিলেন। বাংলাদেশের সকল সংসদীয় নির্বাচনে জামায়াত ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়েই অংশগ্রহণ করেছে। এই প্রতীক সংক্রান্ত বিষয়ে আগামীকালকে সকাল 9টায় 1 নম্বর আইটেম হিসেবে শুনানি হবে। বুধবার নিবন্ধন ও প্রতীক নিয়ে ফের শুনানি হবে সর্বোচ্চ আদালতে। দুটিই ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী জামায়াতের আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করায় উদ্বিগ্ন দিল্লি। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন। এ সময় বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানান তিনি। जो अवामी लीग पे बैन लगा है वो एक चिंता का विषय है। एक जो लोकतांत्रिक प्रणाली में एक तरीका होता है सब काम करने का, वो ड्यू प्रोसेस को दरकिनार करके किया गया है। हमारा ये आह्वान है कि बांग्लादेश में जल्द से जल्द एक निष्पक्ष और समावेशी चुनाव कराया जाए। আওয়ামী লীগ গণতান্ত্রিক কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা জরুরি ছিল। অন্যদিকে নির্বাচন পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার তার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে করা এক পোস্টে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করায় ভারতের উদ্বেগ প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, গত 15 বছরে আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক কাঠামোকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে, সার্বভৌমত্বের সঙ্গে আপোষ করেছে। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় জুলাই আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য আওয়ামী লীগের কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা দেওয়া জরুরি ছিল বলে জানান তিনি।
চলতি মাসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরে দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক সহ নানা ইস্যুতে আলোচনা হবে। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত একথা জানান। All covering really a wide range of issues, beginning with economics and regional issues and even the global issues as well. Everything of the international community, but at the same time, I must tell you that we cannot send our. বুধবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিদর্শন করবেন বন্দর ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কালুরঘাট সেতুর। এছাড়া যোগ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। 1888 সালে ব্রিটিশদের চিটাগাং পোর্ট কমিশনার্স অ্যাক্ট গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের। দেশের অর্থনীতির স্বর্ণদ্বার খ্যাত এই বন্দরে সব খাতের প্রবৃদ্ধি ধরে রাখতে অগ্রাধিকার ভিত্তিতে বে টার্মিনাল নির্মাণ কাজ শেষ করা ও বন্দরের আধুনিকায়নের সংকট কাটিয়ে ওঠার তাগিদ বন্দর ব্যবহারকারীদের। যেভাবে বন্দরকে আধুনিকায়ন করার কথা এখনো পর্যন্ত কিন্তু ওইরকম হয় নাই। মানদাদা আমলের মতো আপনি দেখবেন ঠেলা গাড়ি করে কিন্তু কন্টেনার থেকে গুডসগুলো আপনার কন্টেনারের আপনার শেডের মধ্যে ঢুকাচ্ছে, আবার শেড থেকে কিন্তু গাড়িতে লোড দিচ্ছে। বন্দরকে গতিশীল করার জন্য আধুনিক যন্ত্রপাতি, অত্যাধুনিক যেগুলি কম্পিউটার যন্ত্রপাতি সেগুলি যদি স্থাপন করা যায় বন্দরের অ্যাক্টিভিটি অথবা এফিসিয়েন্সি আরও বাড়বে। দেশের নীতি নির্ধারণী সর্বোচ্চ পর্যায় থেকে বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বিশ্বমানের সেবা নিশ্চিতে প্রতিনিয়ত তদারকি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে এসে প্রধান এই সমুদ্র বন্দর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি একমাত্র ব্যক্তি, উনি ইচ্ছা করলে বিদেশ থেকে বিনিয়োগকারীরা আসবে এবং এইখানে এই বিনিয়োগগুলো হলে আমাদের দেশের কম্পিটিটিভ প্রাইস পাবে ব্যবসায়ীরা। সফরে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে 11,000 কোটি টাকা ব্যয়ের কর্ণফুলী নদীর উপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন প্রধান উপদেষ্টা। যত দ্রুত সম্ভব এটা হবে শেষ করা উচিত এবং সরকারের উপর নজরদারি থাকা উচিত যাতে এটা সেতু নিয়ে দ্বিতীয়বার অন্য কোনো ধরনের ঝামেলা যাতে না হয়। সফরসূচির শেষ পর্যায়ে দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বেসরকারি শান্ত মারিয়াম এবং নর্দার্ন ইউনিভার্সিটির বিরুদ্ধে মানি লন্ডারিং ও কর ফাঁকির অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। একই সঙ্গে একাধিক বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসির বিরুদ্ধেও চলছে দুর্নীতির তদন্ত। এদিকে সাবেক এমপি সৈয়দা রুবিনা আক্তারের বিরুদ্ধে প্রায় 300 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। শিক্ষা খাতেও দুর্নীতিতে পিছিয়ে ছিল না আওয়ামী লীগ সরকার। এসব দুর্নীতি খুঁজে বের করতে বেশ জোরে সোরে অনুসন্ধানে নেমেছে দুদক। অর্থ পাচারের অভিযোগে নর্দার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান করছে সংস্থাটি। একইভাবে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিধিমালা লঙ্ঘন করে নিজস্ব আয়ের প্রায় 350 কোটি টাকা শান্ত মারিয়াম ফাউন্ডেশনে হস্তান্তর ও প্রায় 102 কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ খতিয়ে দেখছে তারা। ইতোমধ্যে নথিপত্র তলব করে পাঠানো হয়েছে চিঠি। বিধিবিধান লঙ্ঘন পূর্বক নিজস্ব আয়ের 343 কোটি 60 লক্ষ টাকারও বেশি শান্ত মারিয়াম ফাউন্ডেশনের হস্তান্তর এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রায় 102 কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিগত সরকারের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তত ডজনখানিক সাবেক ভিসি বিরুদ্ধে নিয়োগে জালিয়াতি সহ নানা অভিযোগে অনুসন্ধান করছে দুদক। মহাপরিচালক জানালেন, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে তারা। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে যে অভিযোগগুলো আমাদের এখানে অনুসন্ধানাধীন রয়েছে, সেই অনুসন্ধানগুলো শেষ হলে নিশ্চয়ই আমাদের অনুসন্ধানকারী দল এ বিষয়ে সুস্পষ্টভাবে তাদের প্রতিবেদনে তাদের সুপারিশগুলো তুলে ধরবেন। যেসব ক্ষেত্রে ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে সেগুলির ক্ষেত্রে ফৌজদারি মামলা রুজু হবে। এদিন সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সৈয়দা রুবিনা আক্তার মীরার বিরুদ্ধে প্রায় 300 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। আর 127 কোটি টাকার সন্দেহজনক লেনদেনে মামলা হয়েছে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের পরিচালক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণহত্যার বিচার, শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের দাবিতে মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে জুলাই ফর জাস্টিসের একদল শিক্ষার্থী। এ সময় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানকে সেফ এক্সিট
কে বা কারা দিয়েছে তাদের তালিকা দ্রুত প্রকাশের আহ্বান জানান তারা। জুলাই আন্দোলনে আহত রোহিঙ্গা নূর মোস্তফা দেশের নাগরিক না হলেও জুলাই আন্দোলনের শহীদ হিসেবে মর্যাদা দেওয়ার অনুরোধ করে দেশের বৃহৎ স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান তিনি এতদিন কোথায় ছিলেন, কার আন্ডারে ছিলেন, কাদের কাছে তিনি নিরাপদভাবে আশ্রয় ছিলেন, এবং এত 9 মাস পরে যে তিনি পালাই গেলেন, বিমানবন্দর থেকে সেফ এক্সিট কে বা কারা তাদেরকে দিয়েছে, এই সম্পূর্ণ তালিকা বা এই কাজের সাথে যারা জড়িত আছে তাদের সম্পূর্ণ তালিকা কম সময়ের ভিতরে প্রকাশ করতে হবে। জুলাই আন্দোলনের যারা শহীদ হয়েছে, শহীদ নূর মোস্তফা তিনি রোহিঙ্গা, আমরা তো এটা বলছি না যে তাকে আপনারা বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দেন, তারা তো স্বীকৃতি পাওয়া উচিত। তাহলে কি আপনারা জুলাই আন্দোলনের চলমান যে হত্যাকাণ্ড হয়েছিল সেটা কি আপনারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের সামনে ধারালো অস্ত্রের আঘাতে ঢাবির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এই মুহূর্তে ঢাকা মেডিকেলের সামনে আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ, সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। মূলত হচ্ছে দিবাগত রাত 12টার দিকে হচ্ছে এই ঘটনাটি ঘটে, এবং আমরা যেটি জানি যে শাহবাগের পাশে যে সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে, সেই সোহরাওয়ার্দী উদ্যান অর্থাৎ কালী মন্দির মাঠ নামে আমরা যে মাঠটি পরিচিত, সেই মাঠের সামনে হচ্ছে মূলত হচ্ছে যে বাইক চালিয়ে যাওয়ার সময় অন্য আরেকটি বাইকে ধাক্কা লাগার কথা কাটাকাটির জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম, যে ব্যক্তিটি মূলত মারা গিয়েছেন বা কিংবা নিহত হয়েছেন ছুরিকা আঘাতে দুর্বৃত্তদের, তার নাম হচ্ছে শাহরিয়ার আলম, এবং তার বয়স আমরা যতটুকু এখানে এসে জানতে পেরেছি যে 25 ছিল, এবং তিনি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। প্রাথমিকভাবে আমরা যতটুকু জানতে পেরেছি মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে এই ঘটনা ঘটে, এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে ইমার্জেন্সি প্রাঙ্গণটি রয়েছে অর্থাৎ মূল ফটকের সামনে এখানে শিক্ষার্থীরা ভিড় করেছেন এবং তার আত্মীয় স্বজনরাও কিন্তু ভিড় করেছেন। এবং সেই সঙ্গে আমরা আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মূলত এই ঘটনাটি মঙ্গলবার দিবাগত যে মঙ্গলবার রাত 12টার দিকে ঘটনাটি ঘটে, এবং তিনি মূলত তার সহপাঠীদের ভাষ্যমতে টিএসসি সংলগ্ন যে মন্দিরের গেটে রয়েছে সেই গেটে বহিরাগতদের সাথে সংঘর্ষ বাধে। এ সময় কেউ সাম্যকে গুরুতর জখম করে, এবং সেই সঙ্গে এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য প্রকাশনা বিভাগের সম্পাদকও ছিলেন বলে আমরা তো যতটুকু জানতে পেরেছি, এবং সেই সাথে কিন্তু এখানকে দলীয় ছাত্রদলের যে সভাপতি তিনিও কিন্তু এখানে এসেছেন, এবং সেই সঙ্গে তাদের সহপাঠীরাও কিন্তু এসেছেন। আমরা যেটি দেখতে পাচ্ছি যে পুরো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে ইমার্জেন্সি প্রাঙ্গণটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি যে ছাত্রদলের যে প্রেসিডেন্ট, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু এখানে ভিড় করেছেন। তো পরের লাইভে আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। তো এখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। সরাসরি ছিলাম ঢাকা মেডিকেল কলেজের সামনে। এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা আলাদা করলেও সংস্থাটির কর্মকর্তাদের স্বার্থ বহাল আছে বলে মনে করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আরও বলেন, এতে রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না। বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা বলছেন, নতুন সিদ্ধান্তের কারণে স্বার্থের দ্বন্দ্ব কমে রাজস্ব আয় বাড়বে, পাশাপাশি গতি আসবে আমদানি রফতানি বাণিজ্যেও। বিসিএস আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করেই সোমবার রাতে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা আলাদা করে অধ্যাদেশ জারি করেছে সরকার। তাতে রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে সামান্য পরিবর্তন এসেছে, আর ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলোতে প্রশাসন ক্যাডারের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে রাজস্ব কর্মকর্তাদের স্বার্থ বহাল আছে মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন, অধ্যাদেশ নিয়ে শঙ্কার কিছু নেই। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে কথা জানান তিনি। তাদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষিত আছে। পলিসি একটা ডিভিশন হবে, এটা অত্যন্ত ছোট একটা ডিভিশন, অতএব এনবিআর এর দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% কিন্তু বেশি হয়েছে, অ্যাটলিস্ট গতবারের চেয়ে কম তো হবে না। সাবেক এনবিআর চেয়ারম্যান বলছেন, রাজস্ব বোর্ডের হাতে নীতি ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ থাকায় স্বার্থের দ্বন্দ্ব তৈরি হতো। এবার সেই পরিস্থিতি থাকবে না, বাড়বে রাজস্ব খাতের স্বচ্ছতা। দেশের রাজস্ব আহরণের ক্ষেত্রে কর ন্যায্যতা, করের দক্ষতা কিংবা জবাবদিহিতা, এইসব ব্যাপারগুলো
চ্যালেঞ্জিং এর ভিতরে পড়ে যদি একই ব্যক্তি একই প্রতিষ্ঠান নীতিও প্রণয়ন করে আবার বাস্তবায়নও করে। এই জন্যই নীতি এবং বাস্তবায়নকে একটু আলাদা করা হয়েছে। রাজস্ব সংস্কারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আমদানি রফতানি বাণিজ্যে প্রতিনিয়ত যেসব জটিলতা হচ্ছে তা কমে আসবে বলে আশা ব্যবসায়ী নেতাদের। দীর্ঘদিনের যে দাবি সেটা একটা পূরণ হলো, আর দ্বিতীয়ত হলো যে আমদানি রপ্তানির ক্ষেত্রে নানা জটিলতাগুলির অবসান করার জন্য ওই কমিটি কাজ করবে। রাজস্ব নীতি বিভাগের কাজ হবে সার্বিক অর্থনৈতিক উন্নয়নকে প্রাধান্য দিয়ে রাজস্ব যোগানে সম্প্রসারণমূলক ও যৌক্তিক কর ভিত্তি তৈরি করা, আর সেটি প্রয়োগ করবে ব্যবস্থাপনা বিভাগ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। তৃতীয় রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারির প্রতিবাদে 3 দিনের কলম বিরতির ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে মানববন্ধন করে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংগঠনটি জানায় বুধ, বৃহস্পতি এবং শনিবার এনবিআর আওতাধীন সব দফতরে এই কলম বিরতি পালন করা হবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা, বাজেট প্রণয়ন এবং রফতানি কার্যক্রম কলম বিরতির আওতামুক্ত থাকবে। তাদের দাবি মেনে অধ্যাদেশ বাতিল না করলে শনিবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়। সকল দপ্তর আগামী 14ই মে বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আগামী 15ই মে বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত এবং আগামী 17ই মে শনিবার সকাল 10টা থেকে 3টা পর্যন্ত সকল স্তরের কর্মকর্তা কর্মচারী কলম বিরতি পালন করবে। বিভিন্ন স্টেক হোল্ডারদের মতামত নেওয়া হোক, আমাদের মতামত নেওয়া হোক এবং তার ভিত্তিতে যেটি দেশের জন্য ভালো হবে, রাজস্ব প্রশাসনের জন্য ভালো হবে, সেটাতে আমাদের কোনো ভেঙে দেয়া হলো প্রধান সড়কে চলাচল করা ব্যাটারি চালিত রিকশা। সড়কে অটোরিকশার অবাধ চলাচল বন্ধে ধানমন্ডিতে অভিযান চালায় সিটি কর্পোরেশন ও ডিএমপি। ডিএনসিসি প্রশাসক বলেন, লাইসেন্সবিহীন অটোরিকশা চলাচল ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রধান সড়কে অবাধে চলছে অটোরিকশা, এতে যাত্রীবাহী গাড়ির মোড় ঘোরাতে হলো অন্যদিকে। এমনকি প্রায় ঘটে দুর্ঘটনা, কখনো ঠিক সময় ব্রেক করতে না পেরে, আবার কখনো সড়কের লেনের নিয়মনীতি না মেনেই চলাচল করে এসব ব্যাটারি চালিত অটোরিকশা। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় ঝরে প্রাণ। দুর্ঘটনা রোধে সড়ক মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশার অবাধ চলাচল বন্ধে মাঠে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ডিএমপি। মঙ্গলবার ধানমন্ডিতে যৌথ অভিযান চালায় তারা। অভিযানে অটোরিকশাগুলোকে দুমড়ে মুচড়ে ফেলা হয়, অনুরোধ করেও শেষ রক্ষা হয়নি। চালকদের দাবি, যাত্রীদের জোরাজুরিতেই মূল সড়কে চালাতে বাধ্য হন তারা। আমগো যদি বাধা দেয় আমরা পুলিশের লোক ওভারটেক করতে পারি না, আমগো জনগণের আর বিপদে ফেলাইতেছে। আমাদের যাত্রীরা বলতেছে কয় এইটা ঘোরেন, ঘুরিয়া যাবেন। আমরা কইছি মেইন রোডে আমরা উঠবো না, কয় এটুক তো ঘুরিয়া যান। আপনারা তো আর সিঙ্গেল এক সিঙ্গেল পারে আর সিঙ্গেলে যাবেন না। কিতা করবো, রক্ত বেঁচে হলে তো দেওয়া লাগবো না, তারে দিতে আসলে 1,10,000 50,000 তারা দেওয়া লাগবো। এদিকে মূল সড়কে অটোরিকশা চলাচল করতে দেয়া হবে না বলে জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। যেখানে আমাদের রিক্সাগুলো তৈরি করা হয় এবং চার্জিং পয়েন্টগুলো আছে, তার উপরে আমাদের অপারেশন শুরু হবে। এগুলোকে আমরা বন্ধ করে দিব। ডেস্কোর সাথে আমরা আলাপ করেছি, মূল সড়ক থেকে ব্যাটারি চালিত রিক্সাগুলোকে আমরা বন্ধ করে দিব। আমরা ধরে নিয়ে যাব, এভিকশন করব এবং গ্র্যাজুয়ালি আমরা বৈধ রিক্সাগুলোকে মাঠে আনবো। ঢাকাবাসীদের যারা রিক্সা চালান তাদেরকে বলেন, আপনারা কেউ মোটর চালিত রিক্সা নিয়ে মেইন রোডে উঠবেন না। উঠলে আপনাদের রিক্সাগুলোকে কয়েদ করা হবে এবং এই রিক্সা আপনারা আর ফেরত পাবেন না। স্থায়ী সমাধান কি জানতে চাইলে ডিএনসিসির প্রশাসক বলেন, জাতীয় পরিচয়পত্র দিয়ে রিক্সার লাইসেন্স দেওয়া হবে। রিক্সা নিয়ে যে বাণিজ্য চলছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। 4 দিনের ভয়াবহ সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হলেও নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে বাকযুদ্ধ থামছেই না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে অভিহিত করেছে পাকিস্তান। ভারত কোনো সন্ত্রাসী ঘাঁটিতে নয়, বরং বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সোমবার আবারও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভারতের সেনাবাহিনী। তাদের দাবি, জম্মু কাশ্মীরের সাম্বা জেলায় ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তানের সেনারা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ড্রোন ধ্বংসের দাবি করা হয়।
দুই দেশের মধ্যে সংঘাত বন্ধের পর প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন করে হামলা হলে পাকিস্তানের সীমানায় ফের আঘাত হানবে দিল্লি বলে হুঁশিয়ারি দেন তিনি। ইসলামাবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ আনেন ভারতের প্রধানমন্ত্রী। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता। নরেন্দ্র মোদীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। নয়াদিল্লির অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। মোদী পরাজিত জুয়ারের মতো কথা বলছেন বলে মন্তব্য করেন তিনি। পাকিস্তানের বিরোধী রাজনীতিবিদরাও মোদীর সমালোচনা করেছেন। সাম্প্রতিক সহিংসতায় ভারতের হামলায় নিজদের সেনা হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান আইএসপিআর। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ভারত পাকিস্তানের মধ্যে সম্ভাব্য একটি ভয়াবহ পারমাণবিক যুদ্ধ থামানো সম্ভব হয়েছে। ট্রাম্প আরও জানান সংঘাত থামাতে বাণিজ্য ছিল বড় হাতিয়ার। উভয় পক্ষকে বলা হয় যুদ্ধবিরতি ঘোষণা না হলে বাণিজ্য বন্ধ করা হবে। My administration helped broker a full and immediate ceasefire, I think a permanent one. এদিকে সংঘাত বন্ধ হয় শ্রীনগর বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। যদিও জম্মু কাশ্মীরের সোপিয়ানে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। রাহানুল রানা, সময় সংবাদ। নাগরিকত্বে কড়াকড়ির নতুন বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 5 বছরের জায়গায় 10 বছর, কর্মসংস্থানে নিয়ন্ত্রণ আর ভাষার কঠিন শর্ত সব মিলিয়ে অভিবাসীদের জন্য শুরু হয়েছে এক অনিশ্চিত লড়াই। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। ক্ষমতায় আসার 1 বছরও পূরণ হয়নি। এর মধ্যে নাগরিকত্ব নীতিতে সবচেয়ে কঠোর শ্বেতপত্র প্রকাশ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। স্টারমার জানালেন, এখন থেকে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া হবে দীর্ঘমেয়াদী ও কঠিন। 5 বছর পর নাগরিকত্বের আবেদন করার নিয়ম বাড়িয়ে করা হয়েছে 10 বছর। বিদেশি কর্মী নিয়োগেও আসছে বিধিনিষেধ, যার প্রভাব পড়বে কেয়ার হোম সহ বিভিন্ন খাতে। আইনজীবীদের মতে এই কড়াকড়ি শুধু অভিবাসীদের নয়, যুক্তরাজ্যের অর্থনীতির জন্য হুমকি। লিগ্যালি যদি এই দেশে 10 ইয়ার্স থাকেন, রিগার্ডলেস অফ ওয়েদার পার্টনার ও প্যারেন্ট ও ইন এনি আদার ক্যাটাগরি, তাহলে আপনি ইনডেফিনিট লিভ টু রিমেইন পাবেন। এটা আমাদের জন্য একটা অশনি সংকট। 2024 সালে যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছেন 1,62,000 অভিবাসী, যা আগের বছরের তুলনায় 35% বেশি। বৈধভাবে 10 বছর বসবাস করলে মিলবে সেই বহুল প্রতীক্ষিত সোনার হরিণ খ্যাত ব্রিটিশ নাগরিকত্ব। তবে এই পথ পাড়ি দেওয়া এত সহজ নয়। প্রতিটি পদে পদে রয়েছে জবাবদিহিতা ও কঠিন বিধিনিষেধ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ইতালির কড়া অভিবাসন নীতি বাস্তবায়নে এবার টার্গেট বাংলাদেশিরা। ইতোমধ্যেই নানা অভিযোগে গ্রেপ্তার কিংবা আবেদন বাতিল হওয়া অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে জর্জিয়া মেলোনি সরকার। এতে উদ্বেগ বাড়ছে বাংলাদেশি কমিউনিটিতে। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ইতালির বিভিন্ন প্রদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশি অভিবাসীদের। আশ্রয় আবেদন নাকচ কিংবা ছোটখাটো অপরাধের ভিত্তিতে নেওয়া হচ্ছে এই পদক্ষেপ। অনেকেই রয়েছেন গ্রেপ্তারের মুখে। সর্বশেষ সিসিলির পালের্মো থেকে জঙ্গি তৎপরতার অভিযোগে আটক হয়েছেন 2 বাংলাদেশি। এছাড়া আনকোনা থেকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন নরসিংদীর রানা মিয়া। পরে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। একই সঙ্গে ফেরত পাঠানো হয়েছে ঢাকার মারুফ রায়হান, নওগাঁর হাবিবুর রহমান ও সুনামগঞ্জের ইমরান শিকদারকে। অবৈধ অভিবাসীদের নিয়ে কাজ করেন সুমিতা হেরে। তিনি বলছেন, আইনি প্রক্রিয়া না জানার কারণেই বিপাকে পড়ছেন অনেকে। একইভাবে কমিউনিটির নেতারাও সতর্ক করছেন সবাইকে বৈধ পথে ইউরোপে আসার ব্যাপারে। অবৈধ বাঙালিদেরকে এখান থেকে পাঠিয়ে দেওয়ার মূলত কারণ হচ্ছে তারা যখন এখানে আসে, নতুন করে যখন আবেদন করে, তাদের কমিশনের ডেটটা খুব শীঘ্রই হয়ে যায়। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যে কোনো উপায়ে ইতালিতে অবৈধ প্রবেশ ঠেকানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এখানে ইটালিয়ানদের সাথে সাথে বাংলাদেশিদের বসবাস করার জন্য বৈধ উপায়ে বাংলাদেশিদের আনার যে প্রচেষ্টা, যে অব্যাহত রাখার একটা আহ্বান জানিয়েছেন, সেটার একটা ফল। 2017 সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে স্বাক্ষরিত এক চুক্তির অধীনে এসব বাংলাদেশিকে ফেরত পাঠানোর সুযোগ পায় ইতালি। তবে আগে কখনো এত জোরালোভাবে সেই চুক্তি বাস্তবায়িত হয়নি।
সময়সূচি সম্পর্কে তাদের সাধারণ ধারণা না থাকার কারণে নেগেটিভ আসার পর তাদেরকে অবৈধ ঘোষণা করা হয় আপিল না করার কারণে। এভাবেই অনেক বাংলাদেশিকে ইতালি থেকে ফেরত পাঠানো হচ্ছে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। 18 মে জাতীয় নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছে পর্তুগালের রাজনৈতিক দলগুলো। নির্বাচিত হলে আবাসন সহ নানা সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। দলের পতাকা হাতে পর্তুগালের নানা জায়গায় দেখা মিলছে বিভিন্ন দলের কর্মী সমর্থকদের। 18 মে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বেশ ব্যস্ত সময় পার করছে দেশটির রাজনৈতিক দলগুলো। নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতে অংশ নিচ্ছেন দলীয় প্রধানরাও। স্লোগানে তাদের স্বাগত জানাচ্ছেন কর্মী সমর্থকরা। কুশলাদি বিনিময়ের পাশাপাশি সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছেন তারা। গণসংযোগের পাশাপাশি চলছে নানা সভা সমাবেশ। সেসব সভায় নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরছেন দলের নেতারা। সেই সঙ্গে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দলের বর্তমান পরিস্থিতি নিয়েও চলছে নানা আলোচনা। বিভিন্ন দলের প্রচারণায় অংশ নিতে দেখা যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদেরও। অভিবাসী বান্ধব বড় দল হিসেবে অধিকাংশ প্রবাসীদের সমর্থন সোশ্যালিস্ট পার্টির দিকে। ইমিগ্রেন্ট হিসেবে অবশ্যই পিএসকে আমরা সাপোর্ট করি। আর এই ইলেকশনে হয়তো আমাদের স্থান আমরা দেখতে পাচ্ছি যে 18 মেতে যে নির্বাচন হবে সেটা আমাদের পিএস এর অবস্থান খুবই ভালো। গত এক বছর মধ্য ডানপন্থী এডি সরকারের নানা ব্যর্থতা তুলে ধরে জনগণের কাছে ভোট চাইছে উদারপন্থী সোশ্যালিস্ট পার্টি। জয়ের বিষয়ে আশাবাদী তারা। আমি মনে করি এবার নির্বাচনে পিএসই জয়ী হবে, কারণ মানুষ পেছনে ফিরে যেতে চায় না। ডানপন্থীরা পর্তুগালকে নানা ক্ষেত্রে পেছনে নিয়ে গেছে, বিশেষ করে বিনিয়োগ, স্বাস্থ্যসেবা বা আবাসন ইস্যুতে তারা ব্যর্থ। 18 মে রোববার ভোট গ্রহণকে সামনে রেখে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে পর্তুগাল। তবে মোবাইল ভোটিং এর মাধ্যমে এক সপ্তাহ আগেই গত রোববার আগাম ভোট দিয়েছেন 3,33,000 ভোটার। এবছর নিবন্ধিত ভোটার 1 কোটির কাছাকাছি। বছর ঘুরতে না ঘুরতেই আবার জাতীয় নির্বাচনের দ্বার প্রান্তে পর্তুগাল। চলছে শেষ মুহূর্তের প্রচারণা। যে দলই ক্ষমতায় আসুক পর্তুগালের উন্নয়নে কাজ করবে এবং মানবিক পর্তুগালের ধারা অব্যাহত রাখবে, এমনটাই প্রত্যাশা সবার। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। বাংলাদেশ পাকিস্তান 5 ম্যাচ টি-20 সিরিজের পরিবর্তিত সূচি বিসিবিকে পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নতুন সূচি অনুযায়ী 2 দিন পিছিয়ে 27 মে সিরিজ শুরুর প্রস্তাব দিয়েছে পিসিবি। সিরিজ শেষ হবে 5 জুন। খেলা হবে আগের 2 ভেন্যু ফয়সালাবাদ আর লাহোরে। আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করলেও বিসিবি বলছে শেষ পর্যন্ত টাইগাররা পাকিস্তান সফরে যাবে কিনা তা নির্ভর করছে সরকারের গ্রিন সিগন্যালের উপর। এই একটা সিরিজ নিয়ে কতই না আলোচনা, কত শঙ্কা। পাকিস্তান ভারত যুদ্ধ থেমে গেছে, মাঠে ফিরছে আইপিএল আর পিএসএলও। তবে জটিলতা কাটেনি বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে। আগের শিডিউলে 21 মে আমিরাত সফর শেষে পাকিস্তান যাওয়ার কথা ছিল টাইগারদের। তবে যুদ্ধের কারণে সব এলোমেলো। 17 মে থেকে শুরু পিএসএল এর স্থগিত বাকি 8 ম্যাচ, ফাইনাল 25 মে। পূর্বের শিডিউলে যেদিন থেকে আবার মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ পাকিস্তান সিরিজ। তার মানে একটা বিষয় স্পষ্ট, পিছিয়ে যাচ্ছে এই সিরিজ। দেশটির গণমাধ্যম আর বিসিবি সূত্রের খবর, পরিবর্তিত সূচিও নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পাঠিয়েছে পিসিবি, যেখানে 2 দিন পিছিয়ে ম্যাচ শুরু হবে 27 মে থেকে। এরপর 29 মে, 1, 3 আর 5 জুন হবে বাকি ম্যাচগুলো। বাংলাদেশ রাজি হলে পূর্বের 2 ভেন্যু ফয়সালাবাদ আর লাহোরেই হবে ম্যাচ। তবে পরিস্থিতির বিবেচনায় প্রস্তুত রাখা হবে রাওয়ালপিন্ডিকেও। Condition in Pakistan is quite normal now. Today, Pakistan Cricket Board has announced restart of Pakistan Super League from 17th to 25th. I'm just eagerly waiting for Pakistan and Bangladesh T20 series. And I tell you one thing for sure, that this time when Bangladesh come to Pakistan, they will feel like playing in Sher-e-Bangla Cricket Stadium, Dhaka, because people in Pakistan has huge respect, love for Bangladesh people. I'm assuming that when Bangladesh cricketers arrive in Pakistan, they will receive a lot of love and lot of praise. কিন্তু সেক্ষেত্রে অনেক উত্তরই মেলাতে হবে, যার প্রথমটা টাইগারদের নিরাপত্তা, যেখানে বিন্দুমাত্র ছাড় দিতে চায় না বোর্ড। বাংলাদেশ দল পাকিস্তান যাবে কিনা সেই সিদ্ধান্ত নিতে চায় সরকারের সঙ্গে আলোচনা করেই, যার জন্য অপেক্ষা করতে হতে পারে আরও 2-1 দিন।
পিসিবিকে সিদ্ধান্ত নিতে হবে নাহিদ রানা আর রিশাদের অনাপত্তিপত্র নিয়েও, যদিও তাদের আবারও পিএসএল খেলতে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। 17 আর 19 মে আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলবেন টাইগাররা। যদি বাংলাদেশ দল পাকিস্তান যেতে রাজি হয় তবে দুবাইয়ে 24 মে পর্যন্ত ক্যাম্প করতে পারে লিটনের দল। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে পূর্ণ মেয়াদে নেতৃত্ব পেয়ে বুধবার স্কোয়াড নিয়ে প্রথম মিশনে আমিরাত যাচ্ছেন লিটন দাস। 2 ধাপে ঢাকা ছাড়বে টাইগাররা। কদিন আগেই নতুন টি-20 অধিনায়ক হিসেবে লিটনের নাম ঘোষণা করে বিসিবি। এরপর সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য ক্যাম্প শুরু হয় টাইগারদের। ভারত পাকিস্তান সংঘাতের প্রভাবে পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে পরিবর্তিত সূচিতে বাংলাদেশ পাকিস্তান সিরিজ আয়োজন করতে বিসিবিকে প্রস্তাব দিয়েছে পিসিবি। এদিকে নির্ধারিত সময়ই হচ্ছে আমিরাত সফর। 17 ও 19 মে শারজায় 2টি টি-20 খেলবে বাংলাদেশ দল। বুধবার সকাল 10টা এবং সন্ধ্যা 7টায় 2 ধাপে আরব আমিরাতে যাবে লিটনের দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু। আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন। মানুষকে জিম্মি করে সংস্কার কাজ দীর্ঘায়িত করার চেষ্টা না মানার হুঁশিয়ারি বিএনপি নেতাদের। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে করিডোর নিয়ে সবাইকে অন্ধকারে রাখার অভিযোগ। এবং ৭১কে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ নেই বললেন এনসিপি নেতা নাসির উদ্দিন। আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি জুলাই ঐক্যের। এই ছিল প্রবাসের সময়ের সঙ্গে থাকুন সময়ের।